নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। ধারাবাহিকভাবে পড়ে শোনাচ্ছি আমাদের বিখ্যাত কবি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় এই ভ্রমণ কাহিনীর স্রষ্টা। আজকে চতুর্থ গল্প। প্রথমে একটা স্বপ্নের কথা বলি। ছোট্ট স্বপ্ন। প্রতিদিনই আমরা অনেক স্বপ্ন দেখি, অধিকাংশ স্বপ্নই পরে আর মনে থাকে না, ধূপের গন্ধের মতো মিলিয়ে যায়। কোনোটি সকালে জেগে ওঠার পরেও কিছুক্ষণ মনে থাকে, দু একটা মনে বেশ স্থায়ী দাগ কেটে যায়। এই স্বপ্নটা বেশ মনে আছে। আমি একটি নদীতে নামছি একটু একটু করে। প্রথমে হাঁটু জল, তারপর কোমর পর্যন্ত, তারপর বুক। আমি কিছুই পরে নেই, একেবারেই নগ্ন। দিনের বেলা নয়, রাত্রির বেলা। আকাশে চাঁদ জ্যোৎস্না ছড়াচ্ছে। তারপর দেখলাম দূরে বড় বড় পাহাড়। রাত্রির বেলায়ও জ্যোৎস্নায় চকচক করছে শিখরের তুষার। সাঁতার কাটার বদলে আমি আস্তে আস্তে ডুবে গেলাম সেই নদীর গভীরে। তারপরেই দূরে কামানের গোলার মতো কিসের যেন প্রচন্ড শব্দ হলো। ব্যাস, স্বপ্ন এইখানেই শেষ। স্বপ্নের অনেক অনেক রকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন অনেকে, অধিকাংশই বিশ্বাসযোগ্য মনে হয় না। এক একটা স্বপ্ন নিজেই নিজের কাছে একটা ধাঁধা হয়ে থাকে। কলকাতা শহরে বিছানায় শুয়ে হঠাৎ আমি একটা নদীতে ডুব দেওয়ার স্বপ্ন দেখতে শুরু করলাম কিভাবে? দিনের বেলা নানান কাজে ব্যস্ত থেকে আমি তো কোনো নদীর কথা একবারও চিন্তা করিনি। তাহলে কি এটা কোনো একটা প্রতীক? এ আমার মৃত্যু বাসনা? কিন্তু কোনো নদীতে ডুবে যাওয়া তো আমার পক্ষে সম্ভব নয়। পূর্ববঙ্গে জন্ম আমার, আমি বেশ সাঁতার কাটতে জানি। তাহলে অতৃপ্ত বাসনা? তাই বা কি করে হবে? আমি জীবনে বহুবার বহু নদীতে ডুব দিয়েছি, এমনকি বিশ্ববিখ্যাত নদী দানিউবেও সাঁতার কেটেছি। সে যাই হোক, স্বপ্নের ব্যাখ্যা থাক। স্বপ্নে আমি কোন নদীটাকে দেখলাম? রাত্রির বেলা কোনো পাহাড় ঘেরা নদীতে কখনো স্নান করিনি, সুতরাং এটা আমার পূর্বস্মৃতি হতে পারে না। স্বপ্নে অবশ্য আমরা অনেক অদৃষ্টপূর্ব জায়গা দেখি, মনে মনে অনেক নতুন দৃশ্য তৈরি করি। তবু অনেক ভেবে ভেবে একদিন মনে হলো, আমার স্বপ্নে দেখা নদীটি একেবারে কল্পিত নয়, অনেকটা পহেলগাঁওয়ের লিডার নদীর মতো। লিদার বা লিডার নদীটি অনেকের কাছেই পরিচিত। কাশ্মীরের ভ্রমণকারীরা পহেলগাঁও যান, আর অমরনাথের তীর্থযাত্রীদের বারবার এই নদীকে প্রত্যক্ষ করতে হয়। কাশ্মীর বাঙালিদের খুবই প্রিয় জায়গা। এখন অনেক বছর ধরে অবশ্য সেখানে যাওয়া বিপজ্জনক। কখন উগ্রপন্থীদের গুলিতে প্রাণটি যাবে তার ঠিক নেই। আবার কবে ওই স্বর্গসম উপত্যকায় সহজ সাবলীল ও সৎপথে ভ্রমণ করব, কে জানে। তাই লিদার নদীর তীরের একটি অভিজ্ঞতার কথা লিখতে ইচ্ছে হলো। এর সঙ্গে আমার ওই স্বপ্নের অবশ্য কোনো যোগ নেই। লিদার নদীর জলে যেমন তীব্র স্রোত, তেমনি ঠান্ডার কামড়। ওখানে স্নান করতে কখনো ইচ্ছে হয়নি। পহেলগাঁওতে আমি দুবার গেছি। প্রথমবার গিয়েছিলাম বয়েজ স্কাউটের সদস্য হয়ে, সব মিলিয়ে 50 জন। হই হই করে গিয়েছিলাম আমরা। দল বেঁধে ঘোরা, দল বেঁধে খাওয়া, নাচ গান, রিজার্ভ বাস করে ঘোরা, এই সব মনে আছে। নদীর সঙ্গে কোনো সম্পর্ক মনে নেই। দ্বিতীয়বার গিয়েছিলাম স্ত্রী ও পুত্রকে নিয়ে, 3 জনের ছোট্ট দল। কোনো কারণে সেবার পহেলগাঁওতে ভিড় ছিল না, তাই ঠিক করেছিলাম ওখানে নিরিবিলিতে কয়েকটা দিন কাটাবো। পহেলগাঁওতে প্রচুর হোটেল আছে, তবু আমাদের স্বাদ হলো তাঁবুতে থাকার। হোটেলের ঘর অনেক আরামদায়ক, কিন্তু স্বাদই অতি রোমান্টিক। তাঁবুতে রাত্রি যাপনই তার বেশ পছন্দ হলো। আমাদের ছেলে পুপলুর তখন 6-7 বছর বয়স। তার কাছেও তাঁবুতে থাকা বেশ একটা অ্যাডভেঞ্চারের মতো। অনেক তাঁবু ভাড়া পাওয়া যায়, দোকানের লোকেরাই তাঁবু খাটিয়ে দিয়ে যায়। একখানা শোবার ঘর, থালা গ্লাস, চায়ের কাপ ডিশ, সবকিছুর জন্যই
আলাদা আলাদা ভাড়া। আমরা অবশ্য রান্না বান্নার ঝামেলার মধ্যে যাইনি, দুবেলা খেয়ে আসতাম শহরের দোকান থেকে। রাত্রির বেলা খেয়ে দিয়ে তাঁবুতে ফেরাটাই ছিল সবচেয়ে কষ্টের। পহেলগাঁও দিনের বেলায় চমৎকার, সন্ধ্যের পর থেকেই খুব শীত করতে শুরু করে। রাত 8টা-9টার মধ্যে মনে হয় বাইরে থাকলে ঠান্ডা বাতাস হাড় হিম করে দেবে। হু 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 করতে করতে স্বামী স্ত্রী সন্তান একসঙ্গে দৌড় লাগাতাম তাঁবুর দিকে। তাঁবুতে ফেরার পরেও কনকনে বিছানায় শোয়া যেন আর এক শাস্তি। বিছানা গরম করবার জন্য তার উপর আমরা লাফালাফি করতাম কিছুক্ষণ। একটা ব্যাপারে আমাদের খুব সাবধান থাকতে হতো। পহেলগাঁও আসবার আগে শ্রীনগরের অদূরে নাগিন হ্রদের এক বজরাতেও আমরা খুব কাটিয়েছিলাম কয়েকদিন। সেখানে একদিন পুপলুকে প্রায় অবধারিত মৃত্যুর কাছ থেকে ছিনিয়ে আনা হয়েছে কোনো রকমে। আশেপাশে কয়েকটি বজরায় থাকতো সাহেব মেম। তাদের ছেলে মেয়েদের সঙ্গে পুপলুর ভাব হয়ে গিয়েছিল, তাদের সঙ্গে খেলা করত। এক বজরা থেকে অন্য বজরায় লাফিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে পুপলু হঠাৎ করে জলে পড়ে যায়। একে তো জল দারুণ ঠান্ডা, তাছাড়া তলাটা ঝাঁঝিতে ভরা। এই ঝাঁঝিতে পা জড়িয়ে গেলে আর কিছুই করার থাকে না। আমি আর সাথী তখন বজরার ছাদে বসে এক ফেরিওয়ালার কাছে রং বেরঙের পাথর যাচাই করছি। চেঁচামেচি শুনে উঁকি মেরে দেখি পুপলু জলের মধ্যে খাবি খাচ্ছে। 2-1 মিনিটের মধ্যে কিছু করতে না পারলে তার বাঁচার আশা নেই। আমি উঠে দাঁড়িয়ে লাফাবার জন্য গায়ের কোট খুলে ফেললাম। যদিও এক পলকের জন্য মনে হলো ছাদ থেকে না লাফিয়ে পড়লে আমি নিজেই ঝাঁঝির মধ্যে গেঁথে যাব, পুপলুকে তো ধরতে পারবো না। নিজেকেও বোধহয় বাঁচানো তখন কঠিন হবে। তবু নিজের সন্তানকে উদ্ধার করার জন্য কিছু একটা তো করতেই হবে। সে সময় যুক্তিবোধ কাজ করে না। আমি লাফ মারার জন্য উদ্যত হয়েছি, ঠিক সেই মুহূর্তে কোথা থেকে এক শিকারাওয়ালা এসে ঝুঁকে পুপলুর চুলের মুঠি ধরে তুলে এনে আমাদের চিরকৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছিল। পহেলগাঁওতে এসে সেই জন্যই সেই দুরন্ত বালককে সব সময় চোখে চোখে রাখতে হয়। কোনো ক্রমে লিদার নদীর জলে পড়লে তাকে কেউ উদ্ধার করতে পারবে না। নদীর মধ্যে বড় বড় পাথর, তীব্র স্রোত, স্রোতের টানে কোন পাথরে গিয়ে পড়ে যদি, তাহলে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তবু রাত্রির বেলা তাঁবুতে শুয়ে নিস্তব্ধতার মধ্যে নদীর অবিরাম কুল কুল ধ্বনি শুনতে পাও এক অপূর্ব অভিজ্ঞতা। লিদার নদীটি তেমন কিছু বড় নয়, যদিও দুটি নদী মিলে এখানে একটি নদী হয়েছে। কোলাহাই হিমবাহ থেকে আর শেষনাগ থেকে বয়ে এসেছে দুটি ধারা, পাহাড় থেকে নেমে এসে মিলিত হয়েছে এই উপত্যকায়। অনেকে বলে লিদারের আদি নাম নীলগঙ্গা। পহেলগাঁও থেকে অনন্তনাগ পর্যন্ত বয়ে গিয়ে এই নদী মিশেছে ঝিলাম নদীতে। আমরা দিন চারেক চুপচাপ কাটিয়ে দিলাম পহেলগাঁওতে। অধিকাংশ সময় বসে থাকতাম নদীর ধারে। তাঁবুতে কিছু রান্না বান্না না করলেও চা তৈরির ব্যবস্থা ছিল। ফ্লাক্সে ভরা থাকতো চা। পুপলু আমাদের দৃষ্টিসীমার মধ্যে পাথর নিয়ে খেলা করত। অবিরাম ঘোরাঘুরি কিংবা দর্শনীয় স্থানে যাওয়ার ব্যাকুলতার বদলে কোনো একটা জায়গায় স্থির হয়ে বসে সেই জায়গার সৌন্দর্য উপভোগ করাই আমার কাছে অনেক বেশি শ্রেয় বলে মনে হয়। আরো কয়েকদিন হয়তো থাকতাম, কিন্তু অমরনাথের তীর্থযাত্রীদের ভিড় শুরু হয়ে গেল। সুন্দরের লীলাভূমিতে বেশি মানুষের ভিড় আমার পছন্দ হয় না। তীর্থ দর্শনেও কোনো লোভ নেই। অনেকেই হয়তো শুনলে বিশ্বাস করবেন না, একবার পূর্ণ কুম্ভে স্নানের সময় আমি এলাহাবাদের সঙ্গমের কাছে এক তাঁবুতে টানা 14 দিন ছিলাম, কিন্তু একবারও নদীতে নেমে স্নান করিনি। ওই ধরনের পুণ্য অর্জনে আমি বিশ্বাস করি না। যে কোনো নদীতে ডুব দিলেই পুণ্য হতে পারে। শুধু শুধু 1 লক্ষ মানুষের সঙ্গে গাদাগাদি করে ওই সঙ্গমে গিয়ে ডুব দিতে হবে কেন?
অমরনাথের পথে চন্দনবাড়ি পর্যন্ত আমরা ঘোড়ায় চেপে ঘুরে এসেছি একদিন। পুপলুর রোমাঞ্চটাই আমরা উপভোগ করেছি বেশি। ওই বয়সের ছেলেরা ঘোড়ায় চাপলেই নিজেকে রাজপুত্র বা সেনাপতি পুত্র বলে ভাবে। হাতে থাকে তাদের কাল্পনিক খোলা তলোয়ার। পুপলু তখন রবীন্দ্রনাথের বীর পুরুষ কবিতাটা পুরোটা মুখস্থ বলতে পারত। চন্দনবাড়ির কাছে গিয়ে দেখেছি লিদার নদীর জল প্রায় দুধের মতো সাদা। নদীর সঙ্গে আমরা নারীর তুলনা দিতেই পছন্দ করি, কিন্তু লিদার নদীকে দেখে আমার এক দুর্দান্ত প্রাণ শক্তি সম্পন্ন কিশোর বলে মনে হয়েছিল। একদিন একটা ছোট্ট ঘটনা ঘটেছিল। দুপুরবেলা নদীর ধারে একটা পাথরে হেলান দিয়ে শুয়ে আছি আমি। রোদ্দুর একেবারে নরম মখমলের মতো। এক সময় সনসন করে হাওয়া বইতে লাগলো। শীত সবসময় বাতাসের সওয়ার হয়ে আসে। বরফ পড়লেও তেমন শীত করে না, বাতাস বইলেই কাঁপুনি শুরু হয়। বেশি গরম জামা আনিনি, সব রয়েছে তাঁবুর মধ্যে। সেখান থেকে সোয়েটার শাল নিয়ে আমার জন্য সাথী উঠে দাঁড়িয়েই এই 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 বলে চিৎকার করে উঠল। সাথীর গলায় জড়ানো ছিল একটা চিত্র বিচিত্র সিল্কের স্কার্ফ। সেটা হাওয়ায় উড়ে গেছে। পাছে পুপলু সেটা ধরতে যায়, তাই এক হাতে তাকে নিষেধ করে আমি ছুটে গেলাম। স্কার্ফটা সুতো কাটা ঘুড়ির মতো দুলতে দুলতে উড়ছে। স্কুল বয়সে আমার খুব ঘুড়ি ওড়ানোর নেশা ছিল। রাস্তায় অনেকবার ভো কাট্টা ঘুড়ি ধরার জন্য ছুটেছি। তখন দিকবিদিক জ্ঞান থাকে না। অনেক ছেলে এই অবস্থায় গাড়িও চাপা পড়ে। আমারও দুবার সেরকম সম্ভাবনা হয়েছিল। এবারেও সেরকম হলো। স্কার্ফটা যে নদীর দিকে উড়ে যাচ্ছে আমি তা খেয়াল করলাম না। আমার চোখ উপর দিকে। পিছন থেকে সাথী এবং আরো কয়েকজন লোক চিৎকার করছে। আমি শুনতে পেলাম না। একটা পাথরে হোঁচট খেয়ে আমি পড়লাম জলে। না, ততটা জলে নয়, যাতে স্রোতে আমাকে টেনে নিয়ে যেতে পারে। কেউ এসে ধরবার আগেই আমি উঠে দাঁড়াতে সক্ষম হলাম। তবে অন্ধের মতো ওইভাবে ছুটলে পাথরে ধাক্কা না খেলে আমার কপালে ঘোর বিপদ ছিল। স্কার্ফটা জলে পড়ে মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। পাথরটাই আমাকে বাঁচালো, কিংবা নদী? আমি জানি কোনো নদী আমাকে কোনোদিন মৃত্যুর দিকে টেনে নিয়ে যাবে না। বন্ধুরা, এখানে শেষ হয়ে গেল আমাদের ছোট নদীর চতুর্থ গল্প, একটা ছোট্ট স্বপ্নের কথা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা। আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়াবেন। যদি এরকমই গল্প শুনতে চান, যদি পায়ের তলায় সর্ষেরই সমস্ত গল্পগুলো শুনতে চান যা আজ পর্যন্ত আমি পড়ে ফেলেছি, তাহলে এই ভিডিওর নিচে যে বার আছে সেখানে ক্লিক করুন। করলে আমার চ্যানেলের হোম পেজ খুলে যাবে। হোম পেজ খুলে গেলেই পাবেন প্লেলিস্ট। প্লেলিস্টে থরে থরে সাজানো আছে আমার পড়া সমস্ত গল্প। সেই প্লেলিস্টে পেয়ে যাবেন পায়ের তলায় সর্ষে, সঙ্গে আরো আরো নানান রকমের গল্প। তাহলে আর কি, শুনতে থাকুন যতক্ষণ না নতুন একটা গল্প আনছি। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।